আসসালামু আলাইকুম ছিল সেই কর্মসূচিতে ভারত আমাদের ভালো কতটুকু চাবে। তিস্তা তো সিকিম থেকে উৎপত্তি হয়ে এই নদী এসেছে, তো সেখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের উজানে প্রায় 33টি বাঁধ দিয়েছে জলবিদ্যুৎ। গজলডোবা যেখানে বাঁধ সেখানে তো কোনো পানির অস্তিত্ব নেই, পানি তো আগেই সরিয়ে ফেলেছে তারা। সুতরাং আন্তর্জাতিক নদীকে একটি ছোট দেশ আমরা, সে কারণেই এই আগ্রাসনটা তো ভারত করতেছে। ভারত যে বাংলাদেশের ভালো চায় না সেটা তো তিস্তা নদী কেন, ফারাক্কা সবগুলো দেখলেই তো বোঝা যায়। সুতরাং ভারতের মুখাপাখি থাকার কোনো প্রয়োজন নেই। আমরা চীনের মুখাপাখিও থাকতে চাই না। আমরা মনে করি যে বাংলাদেশের সক্ষমতা রয়েছে, 5 বছরের এটা পরিকল্পনার মেয়াদ রয়েছে। সুতরাং প্রত্যেক বাজেটে তো অ্যালোকেশন দিতে পারে। কত হাজার কোটি টাকা লাগবে? এখানে বলা হয়েছিল 8,000 কোটি টাকা, এখন নাকি বাজেট বেড়ে 12,000 কোটি টাকা লাগতে পারে। সেটি কি বাংলাদেশের সরকারের সক্ষমতা নাই? অবশ্যই সক্ষমতা আছে। আমার মানে আন্তরিকতার অভাব রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সুতরাং এই আন্তরিকতা পয়দা করার জন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে সবাই। দীর্ঘদিন বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক দল তিস্তার এই দৈন্য দশার থেকে একটি পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়নের যে দাবি করা হচ্ছে, কিন্তু বিগত ফ্যাসিবাদী সরকার 16টি বছর রাষ্ট্র ক্ষমতা থাকার পরেও এটার প্রতি কোনো গুরুত্ব দেননি। পরবর্তীতে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার এর কাছেও আমরা বারবার দাবি উত্থাপিত করছি, কিন্তু সেখানেও আমার মনে হয় না যে সরকার খুব বেশি গুরুত্ব দিচ্ছে। এই যে হারিয়ে যাওয়া মানুষগুলো তিস্তা পড়ে কে কোথায় চলে গেছে কারো সন্ধান আমরা জানি না। দিন দিন রংপুরের মানুষ ভূমিহীন ভিক্ষুকে পরিণত হচ্ছে। এর প্রতি সরকারের কোনো দৃষ্টি রয়েছে বলে আমার মনে হয় না। এই তিস্তা পড়ের আর্তনাদ, তিস্তা পড়ের বেদনা, তিস্তা পড়ের বৈষম্য শুধু তিস্তা পড়ের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, রংপুরের উন্নয়নের ক্ষেত্রেও আমরা বৈষম্য শিকার হয়েছি। নিশ্চয়ই আপনারা জানেন, গত বাজেটে আমাদের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র 1 লক্ষ টাকা। রংপুর সিটি কর্পোরেশনে কোনো বরাদ্দই দেওয়া হয়নি। এগুলো থেকে প্রমাণিত হয় যে আমরা রংপুর কত বৈষম্য শিকার হয়েছি। অথচ রংপুর হচ্ছে শস্য ভাণ্ডার, বাংলাদেশের খাদ্যের বেশিরভাগ এই রংপুর বিভাগ থেকে আমরা সরবরাহ করে থাকি। তো তিস্তা নদী নিয়েও বৈষম্য হচ্ছে। আপনারা জানেন যে ইতিমধ্যে সরকার বন্দরের উন্নয়নের জন্য, সক্ষমতা বৃদ্ধির জন্য 13,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। অথচ তিস্তা মহাপরিকল্পনার বাজেটে বা আগামী দিনে কতটুকু দিবে কি দেবে না সে ব্যাপারে কোনো পরিষ্কার ধারণা দিচ্ছে না। ইতিমধ্যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চীন সফর করেছেন। চীনের রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা একাধিকবার বৈঠক করেছেন। সে বৈঠকের ফলাফল কি সেটাও জাতির সামনে পরিষ্কার করা হচ্ছে না। চীন থেকে ফিরে এসে আমরা আশা করেছিলাম যে তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারে সরকার একটা স্পষ্ট ধারণা আমাদেরকে দিবে, সেটাও আমরা এখনো পাচ্ছি না। পাশাপাশি কিছু পরিবেশবাদী এনজিও তারা আবার বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারে বিরোধিতা করছে। এটা আমার মনে হয় যে দেশীয় এবং আন্তর্জাতিক একটা ষড়যন্ত্রের অংশ। তিস্তা এলাকার যেনারা পরিকল্পনা করেছিলেন, এস্টিমেট নকশা করেছিলেন, পাওয়ার চায় না, তারা 5 জেলা সফর করেছেন। ইতিমধ্যে গণশুনানি হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ে। সেখানে পরিষ্কার সমস্ত পেশাজীবী মানুষ, সর্বস্তরের মানুষ তাদের কাছে দাবি করেছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। কিন্তু পরিবেশের অজুহাত দিয়ে এই সমস্ত ছোট ছোট কিছু গোষ্ঠী এটার বিরোধিতা করছে। তাদের কাছে আমার প্রশ্ন, যখন লোকালয় নিচ্ছিন্ন হয়ে গেল, বন উজাড় হয়ে গেল, বাড়ি ভিটা ধ্বংস হয়ে গেল, তখন তিস্তা নদী যখন ধুধু বালুচরে পরিণত হলো, তখন পরিবেশটা কোথায় ছিল সেই ব্যাপারে তারা কোনো ভূমিকা রাখে না। আমাদের অঞ্চলের মানুষ যাতে প্রান্তিক পর্যায়ে থাকে সেই ব্যবস্থাটা তারা করতে চায়। তা আমি মনে করি যে এই দাবি আমাদের আরও সোচ্চার হতে হবে, আরও সংগঠিত করতে হবে। নাহলে রংপুরের প্রতি যে অবহেলা বঞ্চনা এটা থেকেই যাচ্ছে আমার ধারণা আর কি।
যেখানে 48 ঘন্টা চরের মধ্যে লক্ষ লক্ষ মানুষ, সব পথের সব মতের মানুষ এখানে জড়িত হয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসা, সব ধর্মের মানুষ এখানে যুক্ত হয়েছিল। শিল্পীরা যুক্ত হয়েছে, আপনারা সাংবাদিকরা যুক্ত হয়েছেন, সমস্ত পেশাজীবী যুক্ত হয়েছে। এটা কোনো দলের কোনো ব্যক্তির আন্দোলন ছিল না। তারপরও সরকার এখানে গুরুত্ব দিচ্ছে না। এ কারণে আমরা আগামীকাল এই রংপুর শহরে একটি বিশাল গণপদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছি। এটি আমাদের ঐতিহাসিক শাপলা চত্বর থেকে শুরু হবে এবং এটি জেলা স্কুলের মাঠে গিয়ে আমরা শেষ করব। আমরা আবার দাবি জানাতে চাই, আমরা সে সময় ঘোষণা করেছি যে সরকার যদি গড়িমসি করে তাহলে আমরা পর্যায়ক্রমে লাগাতার আস্তে আস্তে কর্মসূচি দিতেই থাকব। সে কারণে আগামীকালের এই গণপদযাত্রায় আমরা আশা করি তিস্তা নদী রক্ষা আন্দোলনে যারা সম্পৃক্ত হয়েছে, সদস্য হয়েছে, তাদের একটা বিশাল অংশ এখানে অংশগ্রহণ করবে। আমরা সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছি, তারাও এখানে অংশগ্রহণ করবে।